আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 2 জৈব রসায়ন। আর এটার আজকে যে টপিকটা পড়বো সেটা হলো জৈব যৌগ এবং জৈব যৌগের শ্রেণীবিন্যাস। পাঠ পরিচিতিতে দেখো, জৈব যৌগ ও জৈব রসায়নের সংজ্ঞা আমরা শিখব। তারপরে জৈব যৌগের শ্রেণীবিভাগ শিখব, অ্যালিফিটিক যৌগের সংজ্ঞা এবং উদাহরণ শিখব, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা এবং উদাহরণ শিখব। তো প্রথমে আমরা শিখব জৈব যৌগ কি এবং জৈব রসায়নের সংজ্ঞা। দেখো, জৈব যৌগ এবং জৈব রসায়নের সংজ্ঞা। জৈব যৌগ কি? আমরা আমাদের চারপাশে অনেক জৈব যৌগ আমরা দেখি। জৈব শব্দটা আসছে জীব থেকে। ইংরেজিতে হলো অর্গানিক। অর্গানিক মানে অর্গান, অর্গান মানে অঙ্গ। তাইলে জৈব যৌগ হলো যে জীবের সাথে সম্পর্কযুক্ত, জীব থেকে প্রাপ্ত যৌগগুলো বা জীবের অঙ্গের সাথে বা জীবের দেহের সাথে বা জীবনী শক্তির সাথে সম্পর্কযুক্ত যৌগগুলি হলো জৈব যৌগ। কিন্তু বর্তমানে এই সংজ্ঞা চলে না, যে এমন অনেক জৈব যৌগ আছে যেটা ল্যাবে তৈরি করা হয় এবং জীবের সাথে তেমন একটা তার সম্পর্ক নাই। জি স্যার। তো প্রাচীন ধারণা অনুযায়ী এই অর্গানিক কেমিস্ট্রি ধারণাটা আসছে অর্গান থেকে। অর্গান মানে হলো জীবের অঙ্গ। সেটা উদ্ভিদও হতে পারে, সেটা প্রাণীও হতে পারে, তাই না? তাইলে যে প্রাচীন ধারণাটা, সেটার সংজ্ঞাটা হলো প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণী দেহের জীবনী শক্তির প্রভাবে। আচ্ছা, জীবনী শক্তি কি এটা কি জানো? ইংরেজিতে বলা হয় এটাকে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স মানে কি, যে প্রত্যেকটা জীবের একটা জীবন ধারণ করার জন্য সে একটা অবস্থা পায়, তাই না? যেমন একটা মানুষ প্রত্যাহিক জীবনে খাওয়া দাওয়া করে, তার বৃদ্ধি হয়, তারপরে সে বংশ বিস্তার করে, এই সবগুলো মিলিয়ে আমরা বলি এটাকে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। এই জীবনী শক্তির প্রভাবেই কি হয়, জীবের বৃদ্ধি হয়, প্রজনন হয়, জীবের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি হয়, তাই না? যেমন ধরো একটা আখের গাছ, আখের মধ্যে জীবনী শক্তির প্রভাবে কি তৈরি হয়? চিনি, তাই না? চিনি তৈরি হয় এবং এই চিনিটা হলো একটা জৈব যৌগ। তারপরে যেমন দেখো, এরকম একটা গাছের ফল ধরে, তো এই ফলটা কিভাবে ধরে? একটা গাছের জীবনী শক্তির প্রভাবে ওই ফলটা তৈরি হয়। তাইলে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সটা কি, এটা কি বুঝতে পেরেছো? ভাইটাল ফোর্স হলো যে তার যে জীবন ধারণ করার ফলে তার যে জিনিসগুলো তৈরি হয়, তার মধ্যে যে পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের মাধ্যমেই অর্গানিক বা জৈব যৌগগুলো তৈরি হয়। তো আমরা এর মধ্যে একটা জানলাম যে চিনি, তাই না? উদ্ভিদ প্রাণী থেকে আমরা তেল পাই, তারপরে চর্বি পাই, চিনি পাই, স্টার্চ পাই, তারপরে অ্যালকোহল, ভিনেগার, এরকম লক্ষ লক্ষ যৌগ আমরা এই জীবন থেকে পাই। এখন এই যে পুরনো ধারণাটা জৈব যৌগ সম্পর্কে, এটা দিয়েছে বিজ্ঞানী বার্জিলিয়াস। এটা দিয়েছে বিজ্ঞানী বার্জিলিয়াস একটা সূত্রই প্রকাশ করেছে, যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। হ্যাঁ, সে বলছে যে জৈব যৌগগুলোকে ল্যাবে তৈরি করা সম্ভব না এবং এগুলো জীবের জীবনী শক্তির প্রভাবে এগুলো তৈরি হয়। বুঝতে পেরেছ? কিন্তু এই বার্জিলিয়াসের জীবনী শক্তি ভাইটাল ফোর্স থিওরি পরবর্তীতে আর সেটা টিকে নাই, কারণ এমন অনেক জৈব যৌগ আছে যেগুলো তোমার জীবনী শক্তির প্রভাব ছাড়াও ল্যাবে তৈরি করা হয়।
বুঝতে পেরেছো? আহ জি স্যার। এমন এমন অনেক যৌগ আছে, এই কারণে ওই সংজ্ঞাটা শেষে টিকে নাই। আরেকটা বিশেষ সংজ্ঞা হলো যে আমরা প্রত্যেক জৈব যৌগের মধ্যে কি আছে, কার্বন আছে। প্রত্যেক জৈব যৌগের মধ্যে কার্বন আছে, কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হয় না। এই কারণে আমরা জৈব যৌগ বলতে সাধারণত কার্বনের যৌগকে বলা হয়। অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন। অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন। কার্বন। তাইলে এটা কেন বলা হলো যে কার্বন ছাড়া এমন কোনো জৈব যৌগ নেই। তাইলে প্রত্যেক জৈব যৌগের একটা উপাদান হলো কার্বন। তাইলে জি স্যার। পরবর্তীতে এই যে জীবনী ভাইটাল ফোর্স থিওরি বার্জেলিয়াসের, সেটাকে চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করে বলা হয়েছে যে উৎস ও প্রস্তুত পদ্ধতি নির্বিচারে, অর্থাৎ এটা যেখান থেকেই নেওয়া হোক না কেন বা প্রস্তুতটা কি যেভাবেই করা হোক না কেন, কার্বনের সাথে অন্য এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগকে জৈব যৌগ বলা হয়। জৈব যৌগ। দেখো এই সংজ্ঞাটা হলো আধুনিক সংজ্ঞার মধ্যেও পড়ে, কিন্তু এখানে দেখো উৎস ও প্রস্তুত পদ্ধতি নির্বিচারে, মানে যৌগটা আমি কোত্থেকে পেলাম বা কিভাবে তৈরি হলো, এটা জীবের জীবনী শক্তির প্রভাবেই তৈরি হলো বা ল্যাবেই তৈরি করা হলো, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে কার্বনের সাথে অন্য এক বা একাধিক মৌলের সংযোগের ফলে যে যৌগগুলো তৈরি হলো সেগুলি হলো জৈব যৌগ। তাইলে আমরা বলতে পারি জৈব যৌগ মানে হলো কার্বনের যৌগ, তাই না? তবে কার্বনের কিছু কিছু যৌগ আছে যাদের ধর্ম জৈব যৌগের মতো না। যেমন কার্বন ডাইঅক্সাইডটা একটা কার্বনের যৌগ, তাইলে সেটা কি জৈব যৌগ? তারপরে কার্বন ডাইসালফাইড, তারপরে কার্বনেট লবণ, সায়ানাইড, এগুলো সবগুলোতেই কার্বন আছে। তাইলে আবার এমন কতগুলো কার্বনের যৌগ আছে যার মধ্যে জৈব যৌগের যে বৈশিষ্ট্য থাকার কথা সেগুলো নেই। অতএব ওই যৌগগুলো আর জৈব যৌগ না। তাইলে আমরা বলতে পারি যে কার্বনের যৌগ কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটা জৈব যৌগ না, অর্থাৎ তার যে ধর্ম বৈশিষ্ট্য সেগুলো অজৈব যৌগের মতো। তাইলে এখানে দেখো এই যে CH4, এটা একটা কার্বনের যৌগ, এটার নাম হলো মিথানল, এটা একটা কার্বনের যৌগ, এটার নাম মিথাইল এমিন, এটা একটা কার্বনের যৌগ, এটার নাম ক্লোরোফর্ম, এটা একটা কার্বনের যৌগ। তো এর মধ্যে ব্যতিক্রম আছে, আমরা সাধারণ সংজ্ঞাটা আমরা জানলাম। তারপরে আসো আধুনিক ধারণা, সর্বাধুনিক ধারণা, যে বর্তমানে যেই ধারণাটা চলছে। কারণ হলো যে এমন অনেক জৈব যৌগই আছে যেগুলো উদ্ভিদ প্রাণী ছাড়া ল্যাবেও তৈরি হয় অথবা প্রকৃতিতে পাওয়া যায়। যেমন ধরো গ্যাসটা তো উদ্ভিদ প্রাণী দেহের ধ্বংসাবশেষ, কিন্তু এদের প্রকৃতিতে আমরা সরাসরি উদ্ভিদ প্রাণী দেহ থেকে আমরা এটা পাই না। উদ্ভিদ এবং প্রাণী দেহের মরণ পচনের ফলে গ্যাস, তেল এগুলো তৈরি হয়েছে। আচ্ছা, কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী জৈব যৌগের একটা আলাদা সংজ্ঞা দেওয়া হয়, সেটা হলো যে হাইড্রোকার্বন, একটা ধারণা প্লেস করা হয়েছে হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন কি, এটা কি জানো? হাইড্রোজেন আর কার্বনের। হ্যাঁ, তাইলে জৈব যৌগটাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম হলো হাইড্রোকার্বন, এই যে দেখো এই যৌগগুলো সব হলো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। এগুলো কি দিয়ে তৈরি? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, এই জন্য এগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক, জাতক মানে কি, যে হাইড্রোকার্বনের যে মৌলগুলো আছে, কার্বন ছাড়া যে অন্য মৌলগুলো আছে, ওই যেমন হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে আমরা অন্য মৌল দ্বারা যদি প্রতিস্থাপিত করি তাহলে সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন। জৈব যৌগের আধুনিক ধারণা বর্তমানে ধারণা করা হয় যে সকল জৈব যৌগ হাইড্রোকার্বন থেকে উদ্ভূত। হাইড্রোকার্বন হলো শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। তাই বর্তমানে তথা সর্বাধুনিক যুগে জৈব যৌগের নিম্নরূপ সংজ্ঞায়িত করা শুধু
শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আর এই হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগকে জৈব যৌগ বলে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, এখানে আমি দেখলাম যে এগুলো সবই হলো হাইড্রোকার্বন, আর এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ হলো এগুলো। উদ্ভূত মানে হাইড্রোকার্বন থেকে আমরা এগুলো পাই। যেমন দেখো, মিথেনের মধ্যে এই 4টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে আমি OH দ্বারা প্রতিস্থাপিত করেছি। এখানে আমরা তাহলে এটার নাম কি? মিথানল। আচ্ছা, এই দুটো জিনিস একই জিনিস, কিন্তু এটা দুইবার হয়ে গেছে। তারপরে যেমন দেখো, এখানে 4টা হাইড্রোজেনের জায়গায় একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করেছি। এখানে 4টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে এমিন মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি। এখানে 4টা হাইড্রোজেনের 3টা হাইড্রোজেনকে আমি 3টা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করেছি। অতএব এগুলি হলো কি? হাইড্রোকার্বনের জাতক। যেমন ইথেন থেকে আমরা এই লাইনটা পাই, ইথেনের জাতক। এগুলি হলো মিথেনের জাতক। তারপরে এইটা হলো ইথিন, ইথিনের জাতক। এইটা হলো ইথাইন, ইথাইন থেকেও বিভিন্ন জাতক পাই। তারপরে আমরা বেঞ্জিন থেকে যেই জাতকগুলো পাই সেগুলিকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। যেমন দেখো, বেঞ্জিনের 6টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেনের 5টা রেখেছি, একটা হাইড্রোজেনকে নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি। এখানে একটা হাইড্রোজেনকে OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি। এখানে একটা হাইড্রোজেনকে CH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি। অতএব আমরা এখানে বাঁ দিকে দেখলাম হাইড্রোকার্বন, আর ডান দিকে পেলাম হাইড্রোকার্বনের জাতক। ক্লিয়ার? জি স্যার, এটা যদি স্যার নামগুলো দেওয়া থাকতো, যেরকম CH4, মিথেন, ইথেন, মানে এইভাবে যদি আচ্ছা, পাশে এগুলো নামগুলো তো শোনো, নামগুলো তো আমরা পরে শিখবো, নামগুলো আমরা পরে গিয়ে শিখবো, ডিটেইলস নাম শিখবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এই জৈব যৌগের শ্রেণীবিন্যাসটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি, একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। যেমন দেখো, জৈব যৌগ প্রথমত 2টা ভাগে ভাগ করি। একটা হলো অ্যালিফ্যাটিক, আরেকটা হলো অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগ। জৈব যৌগকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করব, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক যৌগের, অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত, মানে চর্বি, পূর্বে চর্বি থেকে এই যৌগগুলো তৈরি করা হয়েছে, এই কারণে এদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক যৌগ। আর অ্যারোমেটিক বলতে বোঝায় যে বেঞ্জিনের জাতক, বেঞ্জিন অথবা বেঞ্জিনের জাতক, মানে বেঞ্জিন থেকে পাওয়া গেছে, এই কারণে এগুলিকে আমরা বলি অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দটা গ্রিক অ্যারোমা থেকে আসছে। অ্যারোমা, অ্যারোমা মানে সুগন্ধি দ্রব্য, বুঝতে পেরেছো? তো অ্যারোমেটিক যৌগগুলো কোথায় পেয়েছে? যেমন ধরো, ফুল থেকে সুগন্ধ আসে, বা আমরা যে স্যান্ড ব্যবহার করি সেগুলো বিভিন্ন প্রাণী উদ্ভিদের দেহ থেকে এগুলো সংগ্রহ করেছে। ওই যৌগগুলোকেই মূলত কি বলা হতো? অ্যারোমেটিক যৌগ বলা হতো। কিন্তু বর্তমানে সেই ধারণা পাল্টে গেছে, কারণ এমন অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেগুলোর মধ্যে সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ, মানে বিশ্রী গন্ধ আছে, বুঝতে পেরেছো? এই কারণে বর্তমানে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা অন্যভাবে দেওয়া হয়। আর অ্যালিফ্যাটিক মানে হলো চর্বিজাত বা চর্বি থেকে উদ্ভূত যৌগ। এইটার পরিমাণ সবচেয়ে বেশি অ্যালিফ্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগকে আবার 2 ভাগে ভাগ করা হয় চেইনের ভিত্তিতে। যদি চেইনটা সোজা হয় সেটাকে আমরা বলি মুক্ত শিকল, মানে ওই চেইনের মিনিমাম 2টা প্রান্ত থাকে। আর তারপরে হলো বদ্ধ শিকল বা ক্লোজ শিকল, মানে চেইনটা, কার্বন চেইনটা চক্রাকার, সেটাকে আমরা বলি বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ আবার 2 রকমের, এটা সোজা শিকল হতে পারে, আরেকটা হলো শাখা শিকল হতে পারে। এই সোজা শিকল বা শাখা শিকল যৌগ আবার 2 রকমের হতে পারে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আমি আগে একবার বলেছিলাম যে সম্পৃক্ত মানে হলো কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্ত হলো একক বন্ধনের সাথে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। আচ্ছা, বদ্ধ শিকল যৌগগুলো আবার 2 রকমের হতে পারে, সুষম চক্রিক বা কার্বচক্রিক, আরেকটা হলো বিষম চক্রিক বা হেটারোসাইক্লিক। হ্যাঁ, তো এই জৈব যৌগের শ্রেণীবিভাগগুলো অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়েছো,
কার্বচক্রিক মানে হলো কার্বন দিয়ে, এই চক্রটা শুধুমাত্র মূল শিকলটা হলো কার্বন দিয়ে তৈরি, এটাকে বলে আমরা কার্বচক্রিক। আর বিষম চক্রিক হলো চক্রের মধ্যে কার্বনের সাথে অন্য একটা মৌল থাকলে সেটাকে আমরা বলি বিষম চক্রিক। তাইলে জৈব যৌগের শ্রেণী বিভাগটা দেখলে কিভাবে আমরা জৈব যৌগকে ভাগ করতে পারি। আচ্ছা, পরের স্লাইডটা দেখো। বৈশিষ্ট্যের ভিত্তিতে জৈব যৌগগুলিকে দুটো প্রধান শ্রেণীতে একটা হলো ভাগ করি আমরা, একটা হলো অ্যালিফ্যাটিক যৌগ আর একটা হলো অ্যারোমেটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগ এতক্ষণ আমি বলেছি, একটু এখান থেকে এটা পড়ো তো, অ্যালিফ্যাটিক যৌগের সংজ্ঞাটা। হ্যাঁ, অ্যালিফ্যাটিক যৌগ, অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, গ্রিক কোথায় গেল, গ্রিক হ্যাঁ, অ্যালিফার, ফ্যাট অয়েল অর্থাৎ তেল বা চর্বি হতে অ্যালিফ্যাটিক শব্দটি নেওয়া হয়েছে। প্রাচীন ধারণা অনুযায়ী তেল বা চর্বি হতে হতে প্রাপ্ত তথা চর্বিজাত জৈব যৌগকে অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়, যেমন স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, সাবান ইত্যাদি। কিন্তু বর্তমানে এমন অনেক অ্যালিফ্যাটিক যৌগ নিষ্কাশন ও সংশ্লেষণ সম্ভব হয় যারা মোটেও তৈল বা চর্বির সাথে সম্পর্কযুক্ত নয়, যেমন ক্লোরোফর্ম, ইথিন, ইথাইন ইত্যাদি। তাই বর্তমানে অ্যারোমেটিক যৌগ ছাড়া বাকি সকল জৈব যৌগ অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়। অ্যালিফ্যাটিক যৌগের উদাহরণ হচ্ছে মিথেন, CH4, CH3OH, হ্যাঁ। CH3Cl, 3 CHO, CH3COOH, C2C আচ্ছা, ডাবল একটু বন্ড। একটু শোনো, এগুলোর নাম যদি পড়ি, এটার নাম মিথেন, এটার নাম হলো মিথানল, এইটার নাম হলো মিথাইল ক্লোরাইড, এইটার নাম হলো ইথানেল। তারপরে এটা হলো ইথানয়িক অ্যাসিড অথবা এসিটিক অ্যাসিড, এটার নাম হলো ইথিন, এটা ইথাইন, এটা হলো নাইট্রোমিথেন, এটা হলো সাইক্লোপ্রোপেন, এটার নাম সাইক্লোবিউটেন, এটার নাম হলো সাইক্লোহেক্সেন। তো এগুলো আমরা জানলাম। আরেকটা জিনিস দেখো, এলিফেটিক শব্দটা গ্রিক এলিফার অর্থাৎ ফ্যাট বা অয়েল থেকে আসছে। যেমন স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ার শব্দের অর্থ হলো চর্বির আরেকটা নাম হলো স্টিয়ার, মানে চর্বি থেকে প্রাপ্ত অ্যাসিড। বুঝতে পেরেছো? মানুষ যখন এই যে কেমিস্ট, আলকেমি যারা একেবারে মিশরের যে কেমিস্ট্রি চর্চা প্রথম হয়, তো ওখানে কেমিস্ট্রি চর্চা যারা করে তাদেরকে কি বলা হয়? আলকেমি। এদেরকে বলা হয় আলকেমি। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। আমাদের যে আমরা যে বিভিন্ন ধরনের লোহা বা রড যেগুলো দিয়ে মানে বাড়ি কনস্ট্রাকশন করে স্যার, ওগুলা কি শুধু মাইনিং এর মাধ্যমে পাওয়া যায় নাকি নর্মালি প্রকৃতিতে থাকে, নাকি মাইনিং করে ওগুলা মানে উদ্ভাবন করতে হয়? না, লোহার আকরিক পাওয়া যায় খনিতে। এমন কোন কোন জায়গা আছে ওই পাহাড়ের মাটির মধ্যে প্রচুর লোহার আকরিক আছে, ওই আকরিকটাকে বলা হয় ম্যাগনেটাইট। বুঝতে পেরেছো? তো লোহা তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় খুব একটা পাওয়া যায় না, বা ল্যাবেও তৈরি করা যায় না। বুঝতে পেরেছো? তো এই এইটা, জন্য আমাদের মাইনিং করতে হবে, মানে হ্যাঁ, এই জন্য আমাদের মাইনিং করাই লাগবে, মানে এই লোহা মানে হ্যাঁ, বা আরো মাইনিং, মেটাল হ্যাঁ, জাতীয় লোহার এরকম অনেক মাইন আছে যেখান থেকে লোহার আকরিকটা, ম্যাগনেটাইট আকরিকটা নিয়ে আসা হয়, এনে তোমার সেটাকে কার্বন বিজারণ করা হয়, কয়লার সাথে মিশিয়ে ওইটাকে কি করা হয়, বিজারণ করে ওখান থেকে লোহাটা আলাদা করা হয়। তারপরে ওই লোহার সাথে অন্যান্য ধাতু যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ভ্যানাডিয়াম, এগুলো, তারপরে প্রয়োজনীয় পরিমাণ কার্বন, এগুলো মিশিয়ে তোমার ইস্পাত তৈরি করা হয়। তো এগুলো কিন্তু শিল্প কারখানায় আছে, যেটাকে আমরা ভারী শিল্প বলি, বা হ্যাঁ লৌহ শিল্প আছে, এরকম বিভিন্ন ধাতব শিল্প আছে। এগুলো বেশিরভাগ হলো তোমার জাপানে, যেসব দেশে আগ্নেয়গিরি আছে, অগ্নি উৎপাত হয়, বুঝতে পেরেছো, সেই সব স্যার, দেশে এই ধাতুগুলো খুব বেশি পাওয়া যায়। আমেরিকাতেও স্যার এই প্রচুর। হ্যাঁ, বলো। মাইনিং এর কারণে তো স্যার পরিবেশে অনেক ক্ষতি হয়, মাটি, সরি স্যার, পানির পিএইচ লেভেল তো স্যার অনেক কমে যায়, তখন অ্যাসিডটা বেড়ে যায়, আর মৎস্য সম্পদ সহ প্রাণী হ্যাঁ, মানে শিল্প সরি। কারখানায় এটা, শোনো, এখন বর্তমানে গ্রিন কেমিস্ট্রি নামে একটা কেমিস্ট্রি শাখা চালু হয়েছে। এই যে শিল্প কারখানা, বিভিন্ন জায়গায় যে জিনিসপত্র তৈরি করা হয়, এগুলো কারণে পরিবেশ দূষিত হয়।
এখন কেমিস্ট্রি এমন একটা শাখা আবিষ্কার করেছে যে ওইগুলো ওইখানে যে পরিবেশ দূষণ হয় ওইটা কিভাবে কমিয়ে আনা যায় ওইসব চিন্তা ভাবনা শুরু হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, আমরা এলিফ্যাটিক যৌগ পড়ছি। এলিফ্যাটিক যৌগের ইয়েটা আসছে কি, গ্রিক এলিফার থেকে। এলিফার অর্থ হলো ফ্যাট বা অয়েল। তাইলে এই যে যেমন স্টিয়ারিক অ্যাসিড, এটা হলো স্টিয়ারিক হলো চর্বির আরেকটা নাম। আমরা যে সাবান ব্যবহার করি এই স্টিয়ারিক অ্যাসিড থেকে কি করা হয়, সাবান তৈরি করা হয়। তারপরে গ্লিসারিনের ব্যাপক ব্যবহার আছে, সাবান, এগুলো সবই হলো এলিফ্যাটিক যৌগ। এলিফ্যাটিক যৌগের একটা বিরাট বর্তমানে এলিফ্যাটিক যৌগ কাদের বলা হয়, অ্যারোমেটিক যৌগ বাদ দিয়ে বাকি সব যৌগগুলোকে কি বলা হয়, এলিফ্যাটিক যৌগ বলা হয়, বুঝতে পেরেছো? এমন অনেক এলিফ্যাটিক যৌগ আছে যেটা ল্যাবে তৈরি করা যায়, তারপরে যেটা তোমার তেল চর্বি সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছো? স্যার চর্বিতে তো মূলত কার্বন আর হচ্ছে হাইড্রোজেন নাকি? চর্বি হলো এস্টার, চর্বি হলো বিভিন্ন গ্লিসারিনের এস্টার, বুঝতে পেরেছো? গ্লিসারিনের সাথে ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি এস্টার। এটা প্রত্যেকটা প্রাণী দেহে এই বা উদ্ভিদের তেলের মধ্যে এই জিনিসটা তৈরি হয়। আমরা যে তেল দেখি সব ধরনের উদ্ভিদের থেকেই যে ফল আছে, বীজ আছে, পাতা আছে, ওখান থেকে আমরা তেল পাই, বুঝতে পেরেছো? তাইলে ওইটাকে আমরা বলি উদ্ভিজ্জ তেল। তারপরে আমরা যে তোমার প্রাণীজ তেলটাকে আমরা মূলত বলি চর্বি, কারণ প্রাণীজ তেলটা হলো সলিড অবস্থায় এবং এগুলোর মূল উপাদান হলো এস্টার। ওগুলো হলো এস্টার। এস্টার সম্পর্কে আমরা জানবো পরে গিয়ে। এস্টার হলো তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারিনের বিক্রিয়ায় যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি এস্টার। গ্লিসারাইডও বলি আমরা, ওইটাকে আমরা কি বলি, গ্লিসারাইড। তাইলে এই যে তেল চর্বির জগৎটা, এটা কিন্তু খুব খাটো না, এটা বিরাট অংশ জুড়ে আছে। কোথায়, যত উদ্ভিদের পাতা, তারপরে ফল ফুল, তারপরে যেখান থেকে আমরা তেল পাই। এমনকি ওই যে রাইস ব্রান অয়েলের কথা বলছো, আমরা যে সয়াবিন তেল খাই, সয়াবিন তেলটা কি, তোমার সয়াবিন তেলটা হলো যে সয়াবিন হয়, ওইটার যে বিচি আছে ওই বিচি থেকে আমরা সয়াবিন তেলটা পাই। তারপরে এরকম হাজার রকমের তেল আছে, মাস্টার্ড অয়েল, তারপরে আরো অনেক রকমের তেল আছে। আর প্রাণীজ চর্বি থেকেও আমরা তেল পাই। পাম অয়েল তো একটা বিরাট জায়গা দখল করে আছে। তারপরে এই যে লার্ড বলে, লার্ড হলো তোমার আরেকটা হলো তেলও। এই চর্বি দুই রকমের আকারে আমরা পাই, একটা হলো লার্ড আর একটা হলো তেলও। লার্ড হলো তোমার শুকর, শুকর অথবা পিগ থেকে, পিগের চর্বি থেকে যেটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি লার্ড। আর গরু মহিষের যে চর্বিটা ওইটাকে আমরা বলি তেলো, বুঝতে পেরেছো? এখন মুসলিম দেশে, শোনো, মুসলিম দেশে ডালডাটাকে তো মনে হয় বলা হয়। হ্যাঁ মনে হয়। স্যার পিগের যেটা বললেন, স্যার পিগের যেটা বললেন নাকি একটা, সো ওটা কি ওই যে ডালডা টাইপের চর্বিটা? না, চর্বি দেখতে সব একই রকম। চর্বি, এটা গরু মহিষের চর্বি হোক আর পিগের চর্বি হোক, চর্বি কিন্তু মূলত দেখতে সামান্য বর্ণের হেরফের হয়, কিন্তু এটাকে ব্লিচ করে সব সাদা চর্বি বানানো হয়। ওটাকে বলা হয় আরবিডি, রিফাইন্ড এন্ড ব্লিচড। হ্যাঁ স্যার, বলছি যে মানে এটাকে কি বাজারজাত করা হয় ডালডা নামে? না না, ডালডা হলো অন্য জিনিস। ডালডা হলো তেলকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, তেলের মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস পাস করে তেলের যে অসম্পৃক্ততাটা যদি দূর করি, তাইলে সেটা কঠিন হয়ে যায়, ওইটা হলো স্যাচুরেটেড অয়েল। ডালডাটা হলো কি, স্যাচুরেটেড অয়েল, আর তেলটা হলো আনস্যাচুরেটেড অয়েল, বুঝতে পেরেছো? এই যে ডালডা যেটা ব্যবহার করি সেটা হলো স্যাচুরেটেড অয়েল বা হাইড্রোজেনেটেড অয়েল, বুঝতে পেরেছো? আর এটা স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর কেন তাহলে তেলের থেকে বেশি ডালডা ক্ষতিকর কেন?
কে বলছে তেলের চেয়ে ডালডা তেমন একটা ক্ষতিকর না। ডালডাটা হচ্ছে কি শরীরে এইটা ভেঙে আবার অ্যাসিড, এটা কিন্তু খুব বেশি স্টেবল। বর্তমান রিসার্চে তেলের চেয়ে ডালডা কিন্তু খারাপ না, বুঝতে পেরেছো? ডালডাটা হলো স্যাচুরেটেড। এখন এটা পরিমাণে কম খেতে হবে। ডালডাটা যে স্যাচুরেটেড হওয়ার কারণে আমাদের শরীরে এটা দীর্ঘদিন থেকে যায়, ওটা ভাঙে না, বুঝতে পেরেছো? এটার একটা এফেক্ট হয়। আর আরেকটা হলো এইটা তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় না, ডালডাটা জি স্যার। হাইড্রোজেনেশন করা হয়, এর মধ্যে আরো বাড়তি কিছু জিনিস থেকে যায়। অ্যাকচুয়ালি কিন্তু ডালডার মূল উপাদানটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না, কিন্তু এই ডালডা তৈরি করতে গিয়ে অনেক প্রভাবক, নিকেল প্রভাবক, আরো অনেক কিছু মেশানো হয়, ওইগুলো আলাদা করা হয় না, বুঝতে পেরেছো? এই কারণে স্যার ডালডাটা আমি ক্ষতিকর। এটা কিসের হ্যাঁ, থেকে ডালডাটা তৈরি করা হয়? পাম অয়েল থেকে। কিন্তু স্যার আমি তো শুনেছি গরুর চর্বি থেকে নাকি ডালডা তৈরি করে। মানে স্যার দেখানো হয় বাসায় বানানোর জন্য গরুর চর্বি গলিয়ে পরে ওটা ফ্রিজে রাখলে যে জমে যায় এটাই ডালডা। না হ্যাঁ এটাই না ডাল। না না, চর্বি চর্বি তো এমনিই কঠিন, ডালডাও তো কঠিন। সাধারণত যেটা যেটা তেল মানে তরল অবস্থায় আছে, ওই তরলটাকে হাইড্রোজেনেশন করে কঠিন, তাহলে চর্বিও তো ডালডাই, একই রকম দেখতে না? হ্যাঁ হ্যাঁ সাদা। আচ্ছা, তেলটা হলো আনস্যাচুরেটেড, মানে এটার মধ্যে অসম্পৃক্ততা আছে, এই কারণে এটা তরল, বুঝতে পেরেছো? হুম এখন তেলের মধ্যে যদি আমি হাইড্রোজেন গ্যাস পাস করি, তাহলে সেটা কি হয়ে যাবে? এটা স্যাচুরেটেড হয়ে যাবে, এবং এই স্যাচুরেটেড চর্বিটা হলো ডালডা। তো চর্বিটা কি? চর্বির মধ্যেও স্যাচুরেশন বেশি আছে, গরু মহিষের চর্বি। স্যাচুরেশন মানে কি স্যার? স্টেবল? হ্যাঁ, স্যাচুরেটেড মানে এর ভিতরে কোনো পাই বন্ধন নাই, পাই বন্ধন গুলো সব উঠিয়ে ফেলা হয়েছে, জি স্যার। বুঝতে সব পেরেছো? সিগন্যাল। স্যার মোমের মধ্যেও কি তাহলে ডালডার অংশ আছে? না, মোম আর একটা ভিন্ন জিনিস। মোম হলো হাইড্রোকার্বন, প্যারাফিন। ওইটা হলো যে মমটা আমরা যে পেট্রোল পাই, তেল। শোনো, জি তেল স্যার। কয় রকমের আছে? দুই রকমের তেল আছে, একটা হলো খনিজ তেল, আর একটা হলো উদ্ভিজ তেল। একটা হলো ভেজিটেবল অয়েল, আর একটা হলো কি, মাইনিং অয়েল নাকি? মিনারেল অয়েল, আর একটা হলো মিনারেল মিনারেল অয়েল। মিনারেল। তো মিনারেল অয়েলটা মূলত হলো হাইড্রোকার্বন। মিনারেল অয়েলটা কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। সেটা হলো মিথেন, ইথেন, অকটেন, এরকম অনেক আহ, বড় বড় অণু বিশিষ্ট হাইড্রোকার্বন, বুঝতে পেরেছো? তো 9টা 42। এই এলিফ্যাটিক যৌগকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল দেখো, এই যে শিকলটার দুইটা প্রান্ত আছে, এখানে তিনটা প্রান্ত আছে, এখানেও কি আছে? একটা করে প্রান্ত আছে, এই জন্য এগুলিকে আমরা বলি ওপেন চেইন বা মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এই যে দেখো এখানে এই শিকলের কি আছে, এইটাকে আমরা বলি কার্বন শিকল। এটাকে আমরা কি বলি? কার্বন শিকল। এই কার্বন শিকলের মিনিমাম দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্ত আছে না? জি স্যার। আচ্ছা, এইখানে এইচ পড়বে, এইখানে 2 পড়বে না এখানে, তাহলে কার্বনের যোজনী কত হয়ে যায়? 5 হয়ে যায়। আমি আগামী ক্লাসে আরো ডিটেলস এখানে পড়বো। এইটা হলো শাখা শিকল, আর এইটা হলো সুজা শিকল। তাইলে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ আবার দুই রকমের, একটা হলো সুজা শিকল আর একটা হলো শাখা শিকল। তো আমরা পরের ক্লাসগুলোতে পড়বো, তোমরা পরের ক্লাসটা করো। ধন্যবাদ তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম